নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অ্যাস্ট্রো গাইডেন্স। এবং অ্যাস্ট্রো গাইডেন্স মানেই কিন্তু বেশ কিছু আলোচনা আমাদের হয়ে থাকে এই অনুষ্ঠানে। শুধু আলোচনা বললে ভুল হবে, যিনি আমাদের সঙ্গে থাকেন, যার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে আজকে কিন্তু সফলতা মানুষ দেখতে পাচ্ছেন। একটা সময় মানুষ যে সমস্যায় ভুগছিলেন, তারা ভাবছিলেন যে এখান থেকে বেরিয়ে আসা বোধহয় সম্ভব নয়, কিন্তু তার গাইডলাইন্স এবং তার সঙ্গে সঙ্গে তার প্রতিকার প্রতিবিধান আজকে মানুষকে কিন্তু তার স্বপ্ন পূরণ করতে অবশ্যই সাহায্য করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। তো সেটা পড়াশুনো হোক, সেটা মানে উচ্চশিক্ষা হোক, তার সঙ্গে ক্যারিয়ার গঠন করা হোক, তার সঙ্গে বিয়ের সমস্যা থেকে বেরিয়ে আসা বলুন, এবং সামগ্রিকভাবে আর্থিক উন্নতি এবং জীবনে নিজেকে প্রতিষ্ঠা করা, প্রতিপত্তি পাওয়া, সবটার জন্যই কিন্তু তাকে দরকার। এবং তিনি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অ্যাস্ট্রো গাইডেন্স মানেই তাকে পাওয়া বাকসিদ্ধ মাতৃ সাধক শ্রী রামকৃষ্ণ। অনেক অনেক স্বাগত জানাবো দাদাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে এবং আমার জন্মদাত্রী পিতামাতা আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। একদম। প্রশ্ন তো অনেক থাকেই, আপনার কাছ থেকে জানার অনেক কিছুই থাকে। তবে ওই যে আমরা এই অনুষ্ঠানে একটা কথা বলি যে আপনার কাছ থেকে কিছু অফবিটের ডিসকাশন আমরা করি আর কি, তথাকথিত বাইরে গিয়ে। আপনি একটা কথা বলছিলেন যে এই যে বাবা মার প্রতি সন্তানদের ভালোবাসা বা সন্তানদের প্রতি বাবা মা ভালোবাসা, এটা তো স্বাভাবিক নিয়ম। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে দাদা, যখন সেপারেশন হয়ে যায় গার্জিয়ানদের, বাবার সঙ্গে মা আলাদা হয়ে গেলেন, ডিভোর্স হয়ে গেল, বাচ্চার উপর এফেক্ট পড়ে। আপনি বলছিলেন এটা নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। দেখুন, এই যে একটি ছেলে একটি মেয়ে তারা যৌবনে পা দিল এবং একটা বিবাহের চিন্তা ভাবনা করলো, সে অবধি ঠিক আছে। এ বিবাহের পর যখন তারা সিদ্ধান্ত নেবে এবার আমরা সন্তান নেব, তখন কিন্তু সেই বাবা মাকে কিছু ট্রেনিং নেওয়ার প্রয়োজনীয়তা আছে। ট্রেনিং? হ্যাঁ। আচ্ছা। দেখবেন কিছু ভারতবর্ষের কিছু প্রতিষ্ঠান আছে, যেমন রামকৃষ্ণ মিশন থেকে বহু প্রতিষ্ঠান আছে যারা গর্ভবতী মায়েদের কিছু বই দেন। তারা যখন অ্যাডমিশন নেন তাদের নার্সিংহোম বা হসপিটালে, সে বইগুলো পড়েন। আগেরকার দিনের ঠাকুমারা তারা অনেক কিছু বলতেন যে সন্তান অবস্থায় থাকায় ঈশ্বরের নাম করা, ধ্যান করা, ভালো চিন্তা করা, এগুলো উপদেশ দিতেন। আসলে আমাদের জ্যোতিষ শাস্ত্রটা এটা বিজ্ঞানের সাথে একটা কানেক্টেড ছিল। প্রায় ৭,৫০০-৮,০০০ বছরের উপরে পুরনো শাস্ত্র। তো এই শাস্ত্রে যেগুলো বলা হয়েছে এগুলো সম্পূর্ণটাই একটা বিজ্ঞান, কিন্তু এটা এখন প্রমাণ করা খুব মুশকিল হয়ে যাবে। আগে দাইমারাই বলে দিতে পারতেন গর্ভাবস্থায় সন্তান কি হবে, কিরকম হবে। সন্তান জন্মাবার পর রাজজ্যোতিষী বলে দিতেন, মহারাজ আপনার 4টে সন্তান, এর মধ্যে তৃতীয় সন্তান বা দ্বিতীয় সন্তানকে আপনি সিংহাসনটা দেওয়ার চেষ্টা করবেন। এটা কি করে বলতেন? তো একটি মা বাবা যখন সন্তান জন্মগ্রহণ করবে, তাদের কিছু কর্তব্য থাকে। সন্তানের কে শুধু খাওয়ালে, ভালো স্কুলে ভর্তি করলে, ভালো টিচার দিলে সন্তান মানুষ হয় না। সন্তানরা না সবসময় বাবা মাকে ফলো করে। বাবা মা মুখে যদি বলে এই বড়দের সম্মান করো, কিন্তু বাবা তার মাকে সম্মান করছে না, বাচ্চা কিন্তু ওই বাবার মুখের কথাটা শুনবে না, ওই বিষয়টা ফলো করবে, অ্যাক্টিভিটিটা ফলো করবে। বাবা মাকে কতটা রেসপেক্ট দিচ্ছে এটাও কিন্তু সন্তান ফলো করে। দেখবেন অনেক মা বলেন যে সন্তান আমাকে গায়ে হাত দিচ্ছে, মা বলেন মারতে আসছে রেগে গেলে, জানেন
আপনি দাদা বিশ্বাস করবেন না, সন্তান আমাকে রেগে ঠেগে গেলে অন্তত মানে আহ্লাদের চোটে মারতে আসে বলে হাসছে। হাসছে? হ্যাঁ, মানে এতটাই ও রেগে গেছে। আমি বললাম বিষয়টা সেটা নয়, আপনার হাজবেন্ডও আপনাকে সম্মান করে না। এক ভদ্রলোক আমার কাছে তার ওয়াইফকে নিয়ে হাত দেখাতে এলেন, আমি তার ওয়াইফকে দেখে বুঝে যাব সেই হাজবেন্ড তার ওয়াইফকে কতটা সম্মান করে বাহ, এবং তার সন্তান কি হতে পারে সেটাও আমি বুঝে যাব। বাহ, বুঝতে পেরেছেন? আজকে 30 বছর এত তো মানুষ দেখেছেন। এত মানুষ আমি দেখেছি। আর জীবনে না, জীবনটা কিন্তু সবকিছু নিয়ে জীবন। আমার ছেলে ভালো চাকরি করে, বিদেশে থাকে, ডলার নিয়ে আসে, হ্যাঁ, চায়ের দোকানে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দিচ্ছে, বিকেলবেলা চা খেতে বেরিয়েছে, ব্যানার্জিদা আপনার ছেলের, এই তো আমার ছেলে এখন ইউকেতে আছে, এখন ম্যানেজিং ডিরেক্টর হয়েছে এই সেই কোম্পানিতে, কিন্তু সারাদিনে একবারও বাবার খোঁজ নেয় না, মায়ের খোঁজ নেয় না, টাকা পাঠিয়ে দেয় কিন্তু খোঁজ নেয় না। কি বাস্তব মায়া, দয়া, মমতা ঠিক। সন্তানের তৈরি হয়নি, ভালোবাসা তৈরি হয়নি। মন্ত্রেই আছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, প্রিয়তে প্রিয়তপন্নে পিতৃ সর্বদেবতা, এই মন্ত্রেই আছে। ভালো ধুমধাম করে বাবার শ্রাদ্ধ করছে, ধুমধাম করে বাবার শ্রাদ্ধ করছে, মায়ের শ্রাদ্ধ করছে, পুরোহিতকে বাবার পছন্দ মতো জিনিস লোকেদের খাওয়াচ্ছে, কিন্তু শ্রাদ্ধের মন্ত্রটা যদি আপনি একটু ভালো করে শোনেন না, শ্মশান অলৌহ দগ্ধৌষি, শ্মশানে তোমাকে দগ্ধ করেছি, পরিত্যক্তৌষি বান্ধবই, বান্ধবদের তুমি পরিত্যাগ করেছো, আকাশস্য নিরালম্ভ বায়ুভূত নিরাশ্রয়, আকাশ এত বড়, বায়ুতেও তোমার বায়ুর থেকে সূক্ষ্মতর তুমি হয়ে গেছো, শরীর নেই তো, আত্মা। এত্র স্নাতা ইদং পিত্তা, স্নাতা পিত্তা সুখী ভব, তোমাকে আমি যে জল আর দুগ্ধ পান করাবো, সেটা কি করে আমি পান করাবো আমি জানি না, তুমি যেটাতে যেভাবে পানটা করতে পারবে তাতে সুখী হও। মানে মন্ত্রেও বলছে যে এই যে তোমাকে আমি শ্রদ্ধাটা দিচ্ছি, এটা তুমি কতটা নিতে পারবে আমি জানি না। শ্মশান অলৌহ দগ্ধৌষি পরিত্যক্তৌষি বান্ধবই, ইদং মিরং ইদং ক্ষীরং অত্র স্নাই ইদং পিব, আকাশস্য নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়, অত্র স্নাতা ইদং পিত্তা, স্নাতা পিত্তা সুখী ভব, তোমাকে ইদং নিদং ইদং ক্ষীরং, আমি তোমাকে দুধ আর ক্ষীর কি করে খাওয়াবো আমি নিজে জানি না, আমি তোমার শ্রাদ্ধ করছি, আমি শ্রাদ্ধ দান করছি। বাবা পাচ্ছে কিনা হিন্দু শাস্ত্রে সেটাও লেখা আছে, যে তুমি শ্রদ্ধা দিচ্ছ সে নিতে পাচ্ছে কিনা, নিচ্ছে কিনা প্রশ্ন, সেটা তো প্রশ্ন চিহ্ন রয়েছে। তাহলে বেঁচে থাকতে তুমি কেন বাবা মাকে সেবা যত্ন করবে না? ঠিক। সেই শিক্ষাটা মা আজকে তার সন্তান একটা ভুল কথা বলছে সেটাকে সহ্য করছে, কিন্তু মা যখন বৃদ্ধ যখন মানুষ হয়, প্রথমে তো সে হাঁটতে পারে না, আস্তে আস্তে সেই বৃদ্ধের জায়গাটাই শিশু অবস্থায় চলে যায়, তখন মা একটা কথা বলছে সন্তান সহ্য করতে পারছে না। আজকে ভাবুন তো আপনি সমাজটা কোন দিকে যাচ্ছে। শুধু হাওয়ায় উড়লে চলবে না, সন্তানকে মানুষ করতে গেলে আপনি স্বপ্ন দেখবেন বিদেশ যাব, বিদেশ ঘুরবো, আপনার স্ত্রীকে পছন্দ হচ্ছে না, ঠিক আছে, ডোন্ট কেয়ার, আমি আরেকটা বিয়ে করব, অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতা নেই আপনার, আপনি মরিচিকার পেছনে দৌড়নো। এটা যদি কপালে সুখ লেখা না থাকে না, আপনি যদি 5টা বিয়ে করলেও সুখ হয় না কিন্তু। ঠিক কথা, বুঝতে পেরেছেন? ম্যারেজ একটা পার্টনারশিপ ব্যবসার মতো, স্ত্রী কি বলছে সেটা শুনতে হবে, স্বামী কি বলছে সেটা শুনতে হবে। মা হচ্ছে সব থেকে বড় জ্যোতিষ, মায়ের দূরদর্শিতা থাকলে সন্তান মানে বিশাল জায়গায় পৌঁছবে। মাই পারে তার সন্তানকে সুন্দরভাবে তৈরি করতে। একটা কারিগর যেমন নিখুঁত প্রচেষ্টায় একটা
সুন্দর মূর্তি তৈরি করে, মাই সন্তানের মন মানসিকতা চিন্তা ভাবনা ইনপুট করতে পারে সন্তানের মধ্যে। আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এত বড় দাতা হয়েছিলেন কেন? যখন তিনি তার মাকে একটা শাল কিনে দিয়েছিলেন, মা তুমি এই শালটা পরো, মা বললেন বাবা এই শীতে সারা গ্রামের মানুষ কষ্ট পাচ্ছে, আমি এই শালটা পরে ওদের সামনে ঘুরতে পারবো না, তুই যখন সবাইকে শাল কিনে দিতে পারবি তখন আমি এটা ব্যবহার করব, আমি সেই জন্য তুলে রেখেছি। তাইলে এই মায়ের সন্তান বিদ্যাসাগর হবে না, আমার মানে কার হবে? বাস্তব। তাহলে এত সুন্দর একটা এক্সাম্পল উনি দিচ্ছেন, আজকের যুগে দাঁড়িয়ে আমাদের এটা খুব মানে প্রাসঙ্গিক বলবো। এবং রামকৃষ্ণদা যে গাইডলাইন্স দেন, দেখুন ওনার প্রতিকার প্রতিবিধান অব্যর্থভাবে কাজ করে, এটা আমরা প্রত্যেকেই জানি, নতুন করে বলার কিছু নেই। কিন্তু শুধু তাই নয়, তার সঙ্গে ওনার কিছু সামাজিক দায়বদ্ধতার দিক থেকে দাঁড়িয়ে উনি এমন কিছু গাইডলাইন্স দেন যেটাও আমাদের শিক্ষণীয়, যেটা আমাদের দরকার। এখানে আমি একটা কথা বলি আপনাকে, মায়ের হিসেবে একটা কথা বলি, কিছু মা, আমরা যখন খবরে থাকি আমরা খবর পাই তো, কিছু মা এমনও আবার রয়েছে যে সন্তানকে ফেলে দিচ্ছে, সন্তানকে অন্য জায়গায় আটকে রেখে অন্যজনের সঙ্গে পালিয়ে যাচ্ছে। দেখুন এটাকে বলে প্রারব্ধ। এক্স্যাক্টলি, এটাও আবার জানা, এটাকে বলে প্রারব্ধ। একটা প্রারব্ধর কিন্তু প্রয়োজন আছে। আপনার ইচ্ছা অনুসারে আপনি ছক পাচ্ছেন না কিন্তু। আচ্ছা, মানে ভালো মা বাবা, কর্ম, ভালো মা বাবা পাওয়াটা প্রারব্ধ, এটা পূর্বজন্মের কর্মফল। কি বললাম বুঝলেন? এই কর্মফল, পূর্বজন্মের কর্মফল অনেক সময় খণ্ডিত হয়। যেমন মীরাবাই, তিনি কৃষ্ণ নাম করে নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের দিকে নিয়ে গেছিলেন। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। আমার জন্ম যেখানেই হতে পারে, আমার কর্মটা যেন ভালো হয়, সুকর্ম যেন আমি করতে পারি। আমার কাছে এসে অনেকে বলেন আপনাকে আমি 1 লাখ দিচ্ছি, 50,000 দিচ্ছি, আমার ছেলেটাকে একটু বড় করে দিন। এদিকে তিনি সন্ধ্যাবেলা হলেই ঘরের মধ্যে ছেলের সামনে ড্রিঙ্কস করছেন। কি করে ভালো হবে ছেলে? ঠিক। মাকে তুই তুকারি করছেন, অর্ডার করছেন চাকরের মতো। যদি শ্রীরামকৃষ্ণ বেটে খাওয়ালেও তার সন্তানকে ভালো করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীতে এমন কোন মানুষ আছেন যিনি আমাকে সরস্বতী কবচ দেবেন, আমি পড়াশোনা করব না, আমি ভালো মার্কস পাবো? কোনোদিন হয় না। হয় কখনো? ভাগ্য প্লাস কর্ম প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল। আমি শুয়ে থাকবো, আমার ভাগ্য শুয়ে থাকবে। স্বামীজির কথা, আমার কথা নয়। আমি বাড়ি থেকে চেম্বারে যাই, এটা আমার কর্ম। আমি চেম্বারে চিৎকার করে যদি আমি লোককে ডাকি, আমার কাছে কেউ হাত দেখাতে আসবে না। এটা আমার প্রিভিয়াস অ্যাক্টিভিটিস এবং আমার কর্মফলের উপর নির্ভর করে কজন আমার কাছে আসবে। আমি চেম্বারে যাব কষ্ট করে, তবে না লোক আমার কাছে আসবে। আমি যদি একটা কিছু পড়িয়ে দিয়ে ভাগ্য চেঞ্জ করে দিতে পারতাম, তাহলে তো আমি ঘরে বসে আগে ক্যালকুলেশন করে দেখে নিতাম লটারির নাম্বারটা কি আছে, আমি নিয়ে নেব। ঠিক, খুব বাস্তব কথা, চরম বাস্তব কথা। আমি চ্যালেঞ্জ করতে পারি। একদম। কেউ যদি বলে আমি পড়াশোনা করব না কিন্তু আমাকে পাশ করিয়ে দিতে হবে, ধরে নিয়ে আসুন। আমি নিজেও ছদ্মবেশে অনেক জ্যোতিষীর কাছে যাই, অনেক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে শুনে আসি, দেখি। আমাকে তো শিখতে হবে, হয়তো গিয়ে কিছু শিখবো, ভালোটা শিখবো না খারাপটা কিছু একটা জেনে আসবো। মানুষ মায়াজালের উপরে আজকে চলছে, পুরোটাই চলছে ব্যবসায়িক কারবারের উপরে। আসল ব্যাপারটা থেকে মানুষ হারিয়ে যাচ্ছে। কর্মটা হচ্ছে মূল বিষয়। ভাবছে পয়সা দিয়ে সব কেনা যায়, কেনা যায়, সে সুযোগটা আছে, কিন্তু একটা জায়গার পরে ট্যালেন্টের দাম আছে। আপনার কাছে কোটি টাকা আছে, ছেলেকে আপনি মেডিকেলে অ্যাডমিশন করতেই পারেন, আপনি ইঞ্জিনিয়ারিং এ দিতেই পারেন। প্রাইভেট কলেজগুলো পয়সা নেওয়ার জন্য বসে আছে, আপনার ট্যালেন্ট নেই, ছেলের ইসেতে চান্স পাইনি নিটে, কিন্তু তারপরে তো তার যোগ্যতার প্রয়োজনীয়তা আছে, আপনি নয় ঢুকিয়ে দিলেন।
ডাক্তারি পাশ করে এলো, তারপরে তো তাকে কাজ করতে হবে, শিখতে তো হবে। সেই শেখার জায়গাটা নিজেকে যত তৈরি করবে তত সে উন্নতি করবে। আমি অবশ্যই বলবো আজকে ওনার দীর্ঘ 30 বছরের টানা অভিজ্ঞতা এবং দীর্ঘ মানুষ দেখার অভিজ্ঞতা, যে কথাগুলো উনি বলছেন এটা খুব চরম বাস্তব কথা। আমি খাটবো না, আমি বসে থাকবো আর আমার ভাগ্য উন্নতি হবে, কোনোদিনই হয় না। তবে হ্যাঁ, এটাও বাস্তব, ওনার যে প্রতিকার প্রতিবেদন, যেহেতু উনি এক্স্যাক্ট ছকের সমস্যাটা বুঝতে পারছেন একজন জাতক বা জাতিকার, সেইখানে দাঁড়িয়ে তার কিন্তু একদম প্রপারলি তার প্রতিকার প্রতিবিধান, যেই প্রতিকার প্রতিবেদনে একটা মানুষের কিন্তু 180 ডিগ্রি তার ভবিতব্য চেঞ্জ হচ্ছে, তার ভাগ্য তৈরি হচ্ছে। আপনাদের বলে রাখি, ওনার বিভিন্ন জেলায় চেম্বার রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়া ওনার দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, আন্দামানে চেম্বার রয়েছে। সেই চেম্বারের জন্য এখান থেকে ডেট আপনারা একটুখানি ফলো করবেন, যে লেখাগুলো চলছে বা যে স্ট্রিপগুলো যাচ্ছে ওনার চেম্বারের ডেট অনুসারে যাচ্ছে, সেই অনুসারে আপনাদেরকে বুকিং করতে হবে। আর বুকিং ফোন নাম্বার বলে রাখি, অফলাইন অনলাইন দুটি ক্ষেত্রেই কিন্তু আপনারা বুকিং করতে পারেন। দূরের অনেকে রয়েছেন যারা আসতে পারছেন না, তারা কিন্তু থ্রু অনলাইনে বুকিং করতে পারেন এবং অনলাইনের মাধ্যমে বিচারও পাবেন, প্রতিকার প্রতিবেদনও পাবেন। অফলাইন তো রয়েছেই। বুকিং নাম্বার সেম 989038002022। আবার বলছি 9038002022 একটি বুকিং নাম্বার। আরেকটি বুকিং নাম্বার 9836153266, 9836153266। এই দুটি বুকিং ফোন নাম্বারে বুকিং অন রয়েছে, আপনারা অবশ্যই কিন্তু বুকিং করতে পারেন। তবে একটা কথা বলি আজকে দাদা, যে কথাগুলি বললেন খুব চরম বাস্তব কথা। যেটা আমি বললাম যে আমাদের যখন ছকগত সমস্যাগুলো তৈরি হচ্ছে, যে বাবা মা সেপারেট হয়ে যাচ্ছে, এখানেও কিন্তু নিজস্ব স্বার্থও কিছু কাজ করে। আদারওয়াইজ আমি আলাদা হওয়ার আগে তো আমি 10 বার ভাববো আমার সন্তান কি করবে, এবং টানাপোড়েন তৈরি হয়ে যায় সন্তানকে নিয়ে, কে থাকবে, সন্তানকে নিয়ে কে থাকবে, এরকম আমরা দেখেছি। বাচ্চার উপর ইফেক্ট পড়ছে। সমস্যা যখন আসবে তখন আমি সেই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করব, কিন্তু সমস্যা যাতে না আসে আমি রাত্রিবেলা হেলমেট ছাড়া গাড়ি নিয়ে বেরোবো, অ্যাক্সিডেন্ট হলে তখন ক্ষতি হতে পারে, কিন্তু ক্ষতি হলেও যদি আমি সতর্কভাবে থাকি তাও মনকে আমি সান্ত্বনা দিতে পারবো। আমি অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করার পরে যখন হয় না তখন তো মানুষ আলটিমেট নিজেকে সান্ত্বনা দিতে পারে যে আমি আমার ছেলের জন্য অনেক প্রতিকার করেছি, প্রতিবিধান দিয়েছি, তবু আমি ছেলেকে মানুষ করতে পারিনি, মেয়েকে মানুষ করতে পারিনি। সে নিজেকে করবে, ব্লেম করবে। অনেকে মানে সব জানতা হাব ভাব, মানে কটা মনে করুন মেলায় যে চুলকুনির মলম বেচে, মানে গ্রামের মেলাগুলোতে দেখবেন অনেকে মানে অনেক বক্তৃতা দিয়ে চুলকুনির মলম বেচে না, বা ট্রেনে দেখবেন মানে আমলকি হর্তুকি বয়রা বিক্রি করে পেটের রোগের জন্য। তো তিনি বলেন পেটের সব রোগ নাকি ওটা খেলে সেরে যায়। তাহলে যদি উনি পেটের সর্ববড় ডাক্তার হতেন তাহলে তো এত বড় এমডি বা এত বড় গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, এত বড় দরকারই ছিল না, এত সাবজেক্ট নিয়ে পড়ার দরকারই ছিল না, তাহলে ওই ওষুধটা খেলে সব হয়ে যেত। তো সেই সব মানুষের কাছে গিয়ে কিছু লোক মনে করে জ্যোতিষ সাবজেক্টটা মনে হয় কিছুই না। বিয়ে মনে করুন রাস্তার একটা ফুটপাতের অ্যাস্ট্রোলজারকে হাত দেখিয়ে তিনি মানে এই সাবজেক্টটাকে নেগলেক্ট করছে, তর্ক করছে, কি হবে কি হবে, আমি তো পড়িনি, আমি কেন বড় হতে পারিনি। এমনও মানুষ আছে সারা জীবন ওষুধ খায়নি কিন্তু ভালো করে বেঁচে আছে, কিন্তু এমন মানুষ আছে তাকে দিনে 3টে ওষুধ খেয়ে বাঁচতে হচ্ছে। সকলের সঙ্গে সবকিছু তুলনা করলে কিন্তু চলবে না। জীবন যেদিকে যাবে, যখন গতির দিকে যাবে তখন পালটাকে নামিয়ে দিতে হবে, হ্যাঁ, যখন মানে গতি দিয়ে পালটা উঠিয়ে দিতে হবে, আর যখন গতির বিপরীত দিকে আসবে তখন কিন্তু দাঁতটা ভালো করে বইতে হবে, পরিশ্রম করতে হবে। এই যে 7.5 অনেকে ভয় পায়, 7.5 ক্ষতি হয়ে যাবে অনেকে ভয় পায়। এই যে আসছে 7.5 এখন একটা আতঙ্ক, কিন্তু 2025 সালে মেষ রাশি বা এর 7.5 চলছে, মীন রাশি শুরু হবে 7.5। হ্যাঁ 7.5, কিন্তু মনে রাখবেন 7.5 মানে শনি আড়াই 7.5 বছর। শনি প্রত্যেকটা ঘরে 2.5 বছর করে থাকতো, আড়াইয়া মানে ডাইয়া মানে 7.5। শনি গ্রহ
হচ্ছে এমন একটা গ্রহ যিনি সৎ, ধার্মিক, ন্যায়নিষ্ঠ, লোকের ক্ষতি করে না। সাড়ে সাতিতে তিনি কোটি কোটিপতি হয়ে যাবেন। এই দিন খারাপ কখনো হতে পারে না। দেখবেন এমন একটা, এই পৃথিবীতে কারোর বাড়িতে কেউ মারা যাচ্ছে, আবার তার পাশের বাড়িতে শঙ্খফু হচ্ছে, উলু হচ্ছে, একটা বাচ্চা জন্মেছে। এক্স্যাক্টলি। তাই জন্য বাংলায় একটা কথা আছে, কারোর পৌষ মাস, কারোর ভাদ্র মাস, কারোর সর্বনাশ। তা কারোর ভালো সময় চলছে, কারোর খারাপ সময় চলছে। সাড়ে সাতিতে যে সবার ক্ষতি হয়ে যাবে, এটা কখনো হতে পারে না। কিছু মানুষ রাজা হবে, কিছু মানুষ লটারি পাবে, কিছু মানুষের উন্নতি হবে, যাদের সাড়ে সাতি শনি দেবে, শনি দেয়। শনি শুধু পরীক্ষা, রাজা হরিশ্চন্দ্রকে শনি শিক্ষা দিয়েছিলেন। শনি লোহাকে পিটিয়ে পিটিয়ে যেমন করে ইস্পাত তৈরি করে, শনি মানুষকে সেমনি করে শিক্ষা দেয়। শনি যা দেয় বৃহস্পতি তা দেয় না, অনেক দেয় শনি। শনি দিলে নিয়ে শেষ করতে পারবেন না। বিদেশ থেকে অর্থ দেয়, বিদেশে ব্যবসা দেয়, দেশ বিদেশ ঘোরায়। হ্যাঁ, শনি অনেক কিছু দেয়। সাড়ে সাতিকে আপনাকে সে পবিত্রতা বজায় রাখতে হবে। দিনের মধ্যে সাড়ে সাতিতে 14টা মিথ্যে কথা আর লোকের ক্ষতির চিন্তা করলে সাড়ে সাতি তো ডোবাবেই, জেল খাটাবেই। যে যেটা পছন্দ করে। সাড়ে সাতিতে মানে শনি হচ্ছে রাজা। আমি তার রাজত্বকালে কিভাবে চলবো আমাকে জানতে হবে। সে কোন রাজা কি চায়। কোন রাজা একটু আয়েশ করে চলতে ভালোবাসে, কোন রাজা একটু ধার্মিক হয়, কোন রাজা আবার অধার্মিক হয়। অধার্মিক রাজার রাজত্বকালে মানুষ ঘুষ খায়, আর ধার্মিক রাজার রাজত্বকালে মানুষ ভদ্র হয়ে চলে। আমাকে সাড়ে সাতির সময় কিভাবে চলতে হবে সেটা জানতে হবে। আমার মাঙ্গলিক যোগের সময় কিভাবে চলতে হবে আমাকে জানতে হবে। এটাই তো জ্যোতিষশাস্ত্র। সুতরাং অকারণ ভয়ের কোনো বিষয় না, নেই। একদম ভয়ের কোনো বিষয় নেই। তবে হ্যাঁ, এটা খুব সত্যি কথা যে আমাদের জানতে হবে। জানার জায়গাটা ওই আমি সামান্য জেনে বসে থেকে কোনো লাভ নেই। ধরুন আমার ছকগত একটা কোনো সমস্যা দেখতে পাচ্ছি, ওনাকে বলার পরে উনি যখন বলছেন ছকগত এই সমস্যা রয়েছে, তখন আমি সেই সমস্যাটাকে শুনে নিলাম, নিয়ে আমি কোনো প্রসিড করলাম না, মানে ওখান থেকে বেরিয়ে আসার জন্য কোনো প্রসিড করলাম না, প্রতিকার করলাম না, বা আমি এগোলাম না। আজ থেকে 5 বছর বাদে আবার গিয়ে ফোনটা যখন ওনাকে করবেন, তখন দেখবেন যে সমস্যাটা ছিল তার থেকে ডবল হয়ে গেছে। একদম। মানে বেসিক্যালি আমাদের বোধহয় এটাই হয় বেশি, সময়কে কাজে লাগাই না। ভালো মানুষের ভালো মানুষ কিন্তু অনেক মানে একটু দূরদর্শিতা সম্পন্ন মানুষ বিজ্ঞাপনের ঝলকানিতে গিয়েও, বিজ্ঞাপন না থাকলে তো আমরা জানতাম না। হ্যাঁ। সেদিন একটা জিনিস আমি খুঁজছিলাম, মানে বাড়িতে গ্রিলের মধ্যে তেল দেওয়ার একটা মেশিন, ওটার নামই জানি না, কিন্তু ছবিটা যখনই আমি গুগলে সার্চ করলাম, ওটা অনলাইনে অর্ডার করতে পারলাম। তেমনি বিজ্ঞাপন থেকে নিতে হবে আমার পছন্দ মতো অ্যাস্ট্রোলজারকে, কিন্তু আমাকে তো জাজ করে নিতে হবে যে এই মানুষটা সত্যি তার বিবেক আছে কিনা। একজন অ্যাস্ট্রোলজার হচ্ছে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। দেখা যাচ্ছে অ্যাস্ট্রোলজার ফোনই তুলছেন না, আমার ডাক্তার ফোনই তুলছেন না, তাহলে আমি তাকে আমার বন্ধু করে কি লাভ আছে বিপদের সময় যিনি আমাকে পাশে না থাকেন। অবশ্যই আজকের হাতে সময় নেই, তবে সময়কে কাজে লাগান আবারও বলছি, এবং অবশ্যই ওনার অব্যর্থ প্রতিকার প্রতিবিধান আপনারা যেমন অফলাইনেও পেতে পারছেন, অনলাইনেও পেতে পারছেন। আজকের হাতে সময় নেই। অনেক অনেক ধন্যবাদ জানাবো দাদাকে আবারও অনুষ্ঠানে আসার জন্য, এবং ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।